হ্যাপি নিউ ইয়ার 2025। দেখতে দেখতে আবার একটা নতুন বছর যেটা আমাদের কাছে এত তাড়াতাড়ি চলে এলো। বাট পরীক্ষা যেগুলো আপকামিং আসতে চলেছে, ডাব্লিউবিপি, কেপি, এই যে এক্সামগুলো যেগুলো ফেব্রুয়ারি মার্চ এইরকম একটা টাইমে কিন্তু কন্ডাক্ট হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তো প্রথমেই বলে রাখবো, যে সমস্ত বন্ধুরা বাড়িতে টেস্ট দিচ্ছ, ওএমআর ধরে ধরে প্র্যাকটিস করছো, আজকে এই ওরিয়েন্টেড একটা মোস্ট ইনফরমেটিভ ভিডিও তোমাদেরকে প্রোভাইড করতে চলেছি। তো কোনো রকমভাবে ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যেসব বন্ধুরা আজকে চ্যানেলে প্রথমবার ভিজিট করছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলটা অন করে রাখো, যাতে করে আপকামিং যে ক্লাসগুলো আপলোড করি সেই ক্লাসগুলোর নোটিফিকেশন তোমার ফোনে খুব সহজে পৌঁছে যেতে পারে। প্রথমে তোমাদেরকে যে কথাটা বলবো, যে আমরা বাড়িতে যখন একটা ওএমআর সিট নিয়ে প্র্যাকটিস করি, এটার করার কারণটা কি বলবে, পরীক্ষার হলে 1 ঘন্টা যে টাইমটা আমাদের দেওয়া হয়, এই 60 মিনিটে 100টা প্রশ্নের মোকাবেলা আমাদেরকে করতে হয়। যদি তুমি কেপি প্রিলিমসের একজন অ্যাসপিরিয়েন্টস হও, অর্থাৎ তোমার যদি কলকাতা পুলিশের পরীক্ষাটা থাকে, তাহলে প্রথম তোমাকে কেপি প্রিলিমস এই এক্সামটা দিতে হচ্ছে, যেখানে 100টা প্রশ্ন থাকছে, 30টা ম্যাথ, 30টা রিজনিং, 40টা জিকে। এই 60 মিনিটের মধ্যে তোমাকে 100টা প্রশ্ন কমপ্লিট করতে হচ্ছে, তার পাশাপাশি মাঝখানে দুবার সিগনেচার রয়েছে এবং ওএমআর ফিল আপ। তাহলে এটা যে একটা টাইমিংয়ের ব্যাপার, তোমরা প্রত্যেকেই জানো যে কম্পারেটিভ এক্সামের মেন যেটা, সেটা হচ্ছে টাইমটা ক্যালকুলেশন করা। বুঝতে পারলে? তো অনেক অ্যাসপিরিয়েন্টস যারা কিন্তু এই টাইমটাকে ঠিকঠাকভাবে সেভ করতে পারছে না। হতে পারে ও হয়তো আরও 15টা প্রশ্ন পারত, কিন্তু ওর কাছে সেই টাইমটা থাকছে না বলে ও কিন্তু সেই 15টা প্রশ্নকে হিট করতে পারছে না। আমাদের এই যে মিস্টেকগুলো বা আমরা যে ছোট ছোট ভুলগুলোর কারণে এই প্রবলেমটা ক্রিয়েট করতে হয়, আজকের এই ভিডিওটা হচ্ছে তার একটা সলিউশন পাবে। তো প্রত্যেক বন্ধুকে রিকোয়েস্ট করব, কোনো রকমভাবে স্কিপ করবে না। যে কথাগুলো বলবো আর যেভাবে বলবো যদি একবার ফলো করতে পারো, ডেফিনেটলি এক্সামের টাইমের থেকে 5 থেকে 7 মিনিট আগেও তোমার কিন্তু কমপ্লিট হয়ে যাবে পুরো এক্সাম। তার জন্য তোমাদেরকে কিছু সিস্টেম ফলো করতে হবে। তো প্রথমেই আমি তোমাদের যে কথাটা বলবো, যদি তুমি ডাব্লিউবিপির অ্যাসপিরিয়েন্স হও, তাহলে তোমার কাছে 85 নম্বরের একটা কোশ্চেন পেপার দেওয়া হবে, যেখানে 25টা ম্যাথ, 25টা রিজনিং আর আমাদের 25টা জিকে আর 10 নাম্বার থাকছে ইংরেজি। এবার এই যে 85 নম্বরের মেন রিটিনটা কন্ডাক্ট হবে, যেখানে তোমাকে 60 মিনিট টাইম দেওয়া হবে। যদি তুমি কেপি কনস্টেবলের এক্সাম দিয়ে থাকো, তাহলে কলকাতা পুলিশের প্রিলিমস যেটা হবে সেটা 100 নম্বরের মোকাবেলা, রাইট? 30টা অঙ্ক, 30টা রিজনিং, 40টা জিকে। এই 100টা প্রশ্ন 60 মিনিটে করতে হবে। ইটস নট আ জোক। যদি তুমি ঠিকঠাক প্রিপারেশন না করছো বা টেস্ট না দিচ্ছ, তাহলে কিন্তু পরীক্ষার হলে কিভাবে টাইমটা পেরিয়ে যাবে বুঝেও উঠতে পারবে না। তো তার জন্য তোমাদেরকে একটা সিস্টেমেটিক ধরে এগোতে হবে, যে সিস্টেমটা তোমাকে পরীক্ষার হলের টাইমটা অনেক অনেক সেভ করবে। তো আমি নিজে কিভাবে আমি যে বাড়িতে টেস্টগুলো দিতাম, আমারও প্রথম প্রথম আমি 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে পারতাম না। দেখা যেত যে 15টা প্রশ্ন, কখনো 20টা প্রশ্ন, কখনো 7-8টা প্রশ্ন করে কিন্তু ছাড়া গিয়েছে। পরে যখন আমি সেই কোশ্চেন্সগুলো দেখছি, তখন দেখা যাচ্ছে যে কিছু কোশ্চেন্স এমন ছিল যেগুলো হয়তো অনেক কম টাইমই লাগতো, বাট আমি এমন কিছু প্রশ্ন যেগুলোকে আগে ক্যালকুলেশন করে এসেছি, যেটাতে আমি অনেক টাইম দিয়ে ফেলেছি। তো এই যে ছোট ছোট মিস্টেক, যেগুলো কিন্তু পরীক্ষার হলে ভুল করেও করা যাবে না। কারণ তোমাকে একটা জিনিস বুঝে নিতে হবে যে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 1 করে। আজকে তোমার কাছে যদি বলা হয় যে বাবরের কন্যার নাম কি, তুমি বলবে গুলবেদন বেগম। জাস্ট 1 লাইনার একটা কোশ্চেন তুমি পড়লে এবং তুমি সেটা ওএমআর ফিল আপ করলে। গুলবেদন বেগম কি লিখেছিল, বলবে হুমায়ুন নামা। কোন দুজন মুঘল সম্রাট নিজেদের আত্মজীবনী লিখেছেন? উত্তর কি হবে? বাবর এবং জাহাঙ্গীর। এই বাবরের আসল নাম কি? বলবে মোহাম্মদ জাহিরুদ্দিন বাবর। তাহলে বাবরের যেটা আত্মজীবনী, তার নাম হচ্ছে তুজুকি বাবরি। জাহাঙ্গীরেরটা হচ্ছে কি? তুজুকি জাহাঙ্গীরি। এই জাহাঙ্গীরের যেটা সমাধি রয়েছে সেটা কোথায়? বলবে লাহোর। এই লাহোরে আবার কি রয়েছে? যেটা আন্দ্রাকালী বাজার। আমাদের কংগ্রেসের দুটো অধিবেশন কিন্তু লাহোরে রয়েছে। কোনটা বলতো? একটা 1929, যেটা পূর্ণ স্বরাজ, একটা 1940, যেটা কিন্তু কি বলো, একটা 1929-এ যেটা হচ্ছে পূর্ণ স্বরাজ, আরেকটা হয়েছিল যেটা হচ্ছে 1940। এটাতে কি হয়েছিল? এটা হয়েছিল আমাদের পাকিস্তান পৃথক নিয়ে। দুটোরই সভাপতিত্ব কে করেছেন বলতো? পণ্ডিত জওহরলাল নেহরু। এই জওহরলাল নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। তিনি লিখেছেন দ্য ডিসকভার অফ ইন্ডিয়া। জওহরলাল নেহরু, মনে রাখতে হবে, তার যেটা সমাধিস্থল সেটা রয়েছে কিন্তু শান্তিবন। এবার একটা জিনিস মনে রাখবে, মানুষটা শান্তিপ্রিয় লোক ছিল, তাই তার সমাধিস্থলটার নাম হচ্ছে শান্তিবন।
তোমরা জানো রাজা রামমোহন রায়কে যেরকম বেনারসের জনক বলা হয়, ভারতের আধুনিক প্রতীকবিদ বলা হয়, তার পাশাপাশি এই আমাদের জওহরলাল নেহরু কি বলেছিলেন জানো? পণ্ডিত জওহরলাল নেহরু রাজা রামমোহন রায়কে বলেছেন ভারতের জাতীয়তাবাদের জনক। হ্যাঁ গো। আর রবীন্দ্রনাথ ঠাকুর রাজা রামমোহন রায়কে কি বলেছেন? বলেছেন ভারতপতি। আবার দেখো রাজা রামমোহন রায়কে রাজা উপাধিটা কে দিয়েছেন? যেটা দিয়েছেন দ্বিতীয় আকবর। আবার দেখো দ্বিতীয় আলেকজান্ডার কাকে বলা হয়? বলবে আলাউদ্দিন খুলজি। বলতো দ্বিতীয় অশোক কাকে বলা হয়? বলবে কনিষ্ক। এই কনিষ্ক কুষাণরা ইউচি গোষ্ঠীর শাখা ছিল। মনে করতে পারছো যে শকাব্দ কত সালে হয়েছিল? আর এটার প্রবর্তককে? উত্তর কি করো? বলবে 78 এডি। স্যার এই এডি আর বিসি এটা আমি বুঝতে পারি না, এটা কি? দেখো এডিটা হচ্ছে যেটা হচ্ছে আমাদের খ্রিস্টাব্দ, আর বিসিটা হচ্ছে খ্রিস্টপূর্বাব্দ। বুঝতে পারলে? এবার দেখো 78 এডিতে কি হয়? 78 এডিতে গুপ্তাব্দটা করেছেন, যেটা 78 এডিতে শকাব্দটা করেছেন যেটা আমাদের কনিষ্ক, আর গুপ্তাব্দটা করেছেন চন্দ্রগুপ্ত মৌর্য। এবার তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, 4টে বৌদ্ধ সম্মেলন হয়েছিল। যে 4টে বৌদ্ধ সম্মেলনের মধ্যে কনিষ্কর সময় যেটা হয়েছিল সেটা হচ্ছে বৌদ্ধদের 4র্থ সম্মেলনটা, যেটা কোথায় হয়েছিল? যেটা হয়েছিল তোমার কাশ্মীরের জলন্ধরে 78 এডিতে। এবার অনেকেই বলতে পারো যে এই যে বৌদ্ধদের 4টে সম্মেলন এগুলো না মনে রাখতে পারি না, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ কোনটাই কে ছিল, কোথায় কি হয়েছিল আমার মনে নেই। তো এটার জন্য একটা রয়েছে দুর্দান্ত টিপস। তো যারা লাইভ সেশনে ক্লাসগুলো আমার সাথে করে তারা জানে যে কিভাবে জিকেগুলোকে লিঙ্ক করিয়ে করিয়ে ক্লাসগুলো করছি। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি টেলিগ্রাম গ্রুপে, ডেফিনেটলি কিন্তু তোমরা টেলিগ্রামে অ্যাড হয়ে যাও। আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ রেলওয়ে চ্যালেঞ্জার অ্যান্ড রেলওয়ে চ্যালেঞ্জার 2.0 দুটো হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, তারও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পাবে। বাট টেলিগ্রামে প্রত্যেককে বলবো যে তোমরা ইমিডিয়েট টেলিগ্রামে যাও এবং সেখানে কিন্তু জয়েন করো, যেখানে কিন্তু একটা র্যান্ডাম মিক্স প্র্যাকটিস সেট এবং আমরা মক টেস্ট, বিভিন্ন কোশ্চেনের সলিউশন এগুলো কিন্তু করে থাকি। তো প্রত্যেক বন্ধুদের দিকে তাকিয়ে একটা কথা বলবো, তুমি যে প্রিপারেশনটা করছো তোমাকে মনে রাখতে হবে যে জিকে জিএস সেকশনটা হচ্ছে ভিভিআই, বিকজ ম্যাথামেটিক্স অ্যান্ড রিজনিং এ কি হয়, পার্টিকুলার কি হয়, সেখানে ডাটা আর নাম্বার এই যে ব্যাপারটা থাকে ওটা কিন্তু জাস্ট চেঞ্জ হবে, বাট প্যাটার্নটা কোশ্চেনের যেটা লেভেলটা সেটা কিন্তু রয়ে যায়। এখানে জিনিসটা একটু বুঝতে হবে কিরকম বলো তো, তুমি একটা ম্যাথ করছো যে কোনো একটা ব্যক্তি পি থেকে কিউ পর্যন্ত যাচ্ছে 20 কিমি পার আওয়ার বেগে এবং কিউ থেকে পিতে যখন রিটার্ন আসছে 40 কিমি পার আওয়ার বেগে, তাহলে ওই ব্যক্তিটার যদি বলা হয় গড় গতিবেগ কত, অর্থাৎ এভারেজ স্পিডটা কত, তখন কি করো? বলবে 2xy/x+y। এটাকে অনেকে এবি দিয়েও ডিনোট করতে পারো যে 2ab/a+b। একটা জিনিস মনে রাখবে, পরীক্ষাতে তোমাকে হয়তো এই কোশ্চেনটা দেওয়া হলো, সেখানে বললো যে রামবাবু সাইকেলে করে এখান থেকে যাওয়ার সময় 10 কিমি পার আওয়ার বেগে গেল, তিনি যখন তার বাড়িতে পুনরায় ফিরছেন 30 কিমি পার আওয়ার বেগে ফিরে এলেন। তাহলে রামবাবুর গড় গতিবেগ কত? কি বুঝতে পারলে? যেটা এখানে পি থেকে কিউ বললো পরীক্ষায় সেটাকে রামবাবু বলছে, যেটা এখানে ডাটাটা ছিল সেটা এখানে চেঞ্জ হচ্ছে। তাহলে তোমাকে একটা জিনিস আইডেন্টিফাই করতে হবে যে ম্যাথ অ্যান্ড রিজনিং এটা হচ্ছে একটা হাইয়েস্ট স্কোর করার জায়গা, বুঝতে হবে। কারণ তুমি ম্যাথে অ্যান্ড রিজনিংয়ে যদি ঠিকঠাক একটা কমপ্লিট করতে পারো তুমি ডেফিনেটলি কিন্তু এখান থেকে একটা ভালো স্কোর ক্যারি করতে পারবে। বাট জিকে জিএস এটা কিন্তু ভিভিআই, কারণ জিকে জিএস এর সেকশনটা হচ্ছে একটা লার্জ সেকশন, যেখানে হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, কনস্টিটিউশন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো অ্যান্ড তার পাশাপাশি স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকের মধ্যে দুটো সেকশন ঢুকে রয়েছে, একটা হচ্ছে জেনারেল নলেজ, একটা হচ্ছে আর্ট অ্যান্ড কালচার। এর পাশাপাশি রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স, পুরো 1 ইয়ারের কারেন্ট অ্যাফেয়ার্স, এবং তার সাথে তুমি যদি সেন্ট্রালের একজন অ্যাসপিরিয়েন্স হয়ে থাকো তাহলে তোমাকে প্রিভিয়াস কারেন্ট অ্যাফেয়ার্সটাও কিন্তু ফলো রাখতে হচ্ছে। তার পাশাপাশি স্পোর্টস, কম্পিউটার, আমাদের এনভায়রনমেন্ট সায়েন্স, তো ওভারঅল এত কিছু ইনক্লুড থাকছে একটা জিকে জিএস এর মধ্যে। কিন্তু আমরা যখন বিগত বছরের কোশ্চেন্সগুলো দেখি তখন আমরা একটা জিনিস আইডেন্টিফাই করতে পেরেছি যে ওদের কোন জায়গাগুলো খুব পছন্দের, যেখান থেকে ওরা প্রত্যেকটা পরীক্ষাতে কোশ্চেন্স রাখছে। আমি যে লাইভ সেশনগুলো করি সেখানে ওভারঅল এই জায়গাগুলোকে টার্গেট করি, বিশেষ করে যারা ডাব্লিউপিকেবির অ্যাসপিরেন্টস রয়েছে। আমি একটা শিডিউল করে দিয়েছি, যে শিডিউল ওয়াইজ কিন্তু জানুয়ারি মাস থেকে ক্লাসটা স্টার্ট হচ্ছে। সেটা কি? দেখো অনেক স্টুডেন্ট রয়েছে যারা এসএসসি জিডি এক্সাম দেবে, তোমাদের তো ফেব্রুয়ারি মাস থেকে স্টার্ট হচ্ছে। তো জিডির প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সাথে আপকামিং যে এক্সামটা হবে তার সাথে কি রকম কোশ্চেনগুলোকে লিঙ্ক করে রাখতে হবে সেই ওরিয়েন্টেড ক্লাস কিন্তু আমার সাথে তোমরা করতে পারবে প্রতিদিন দুপুর 2:30-এ, অর্থাৎ 2:30 PM তোমরা আমার সাথে লাইভে অ্যাটেন্ড করো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলটা অন করো আর নোটিফিকেশনটা অল করে রাখবে, কারণ অনেকেই বলে যে দাদা
আমি তো নোটিফিকেশান পাচ্ছি না। তো তুমি সাবস্ক্রাইব করে নিচ্ছ, কিন্তু পাশে দেখো বেলটা যেটা রয়েছে সেখানে তুমি নোটিফিকেশানটা অল করো। আমি যখনই ক্লাসগুলো আপলোড করব তোমার ফোনে খুব সহজে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যেসব বন্ধুদের কোনো কিছু কোয়েরিজ যদি থাকে বা তোমাদের যদি কিছু জানার থাকে, কমেন্ট সেকশনে তোমরা সেগুলো কিন্তু কমেন্ট করে আমাকে বলবে, আমি তোমাদের তার রিপ্লাই দিয়ে দেবো। আমি যদি ফিরে আসি সেই জায়গাটাতে, যেটা নিয়ে আজকের ভিডিওটার মূল বিষয়, আমাদের পরীক্ষার হলে এই যে টাইমটা কিভাবে সেভ করা যায়। তো অনেক স্টুডেন্ট রয়েছে যারা কি করে একটা বিভিন্ন রকমভাবে কিন্তু অনেকেই কিন্তু নিজের মতন করে টেস্টটা দেয়। তো আমি আজকে তোমাদেরকে একটা দুর্দান্ত ট্রিক্স বলবো, যদি তুমি এই ট্রিক্সটা ফলো করতে পারো তাহলে কিন্তু ডেফিনেটলি তুমি এক্সামের যে টাইম তারও আগে কিন্তু এক্সামটা কমপ্লিট করতে পারবে। যদি বলো হাউ ইজ পসিবল, কিভাবে আমার এটা সম্ভব, তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে। তুমি যখন কোনো পরীক্ষার হলে যাচ্ছ, যে কোশ্চেন পেপারটা তোমাকে দেওয়া হচ্ছে সেখানে এলোমেলো করে কোশ্চেন্সগুলো দেওয়া থাকে। স্যার এলোমেলো জিনিসটা কি? তোমার কাছে ম্যাথ, রিজনিং, জিকে যদি তুমি ডাব্লিউবি দাও, এর সাথে থাকছে 10 নম্বর ইংলিশ। আমি যে কোনো একটা এক্সামকে নিয়ে বলি, ধরো আমি বললাম ডাব্লিউবিপির পরীক্ষাটা নিয়ে 85 মার্কস, যেখানে 25টা ম্যাথ, 25টা রিজনিং, 10 নম্বর ইংলিশ আর জিকে জিএসে 25 নম্বর। তো তোমাকে সবার প্রথম একটা জিনিস মনে রাখতে হবে। অনেকেই ভাবে আমি রিজনিংয়ে খুব ভালো, আমি 25-এর মধ্যে 25 স্কোর করতে পারি, বা আমার যদি প্রবলেম হয় খুব জোর আমি 1-2 হয়তো মিস্টেক হতে পারে, সিলি মিস্টেক, তাহলে আমার 23 থেকে 24 নাম্বার ন্যূনতম আমি এখান থেকে স্কোর ক্যারি করতে পারবো। তাহলে যেটা আমার সব থেকে প্লাস পয়েন্ট, আমি সেটাকে আগে কমপ্লিট করব। বুঝতে পারলে? অনেকে কি করে, রিজনিংগুলোকে খুঁজতে শুরু করে। এবার প্রশ্নপত্র যেটা হয় ভেবে দেখবে, সেটা মিনিমাম 16 পেজ 17 পেজের এক একটা কোশ্চেন পেপার হয়। পেছনে রাফ শিট দেওয়া থাকে 2 পেজ, কিন্তু সেখানে তুমি যদি এক একটা কোশ্চেনের সঙ্গে পিছনে উল্টিয়ে রাফ করো তোমার তো প্রচুর টাইম যাবে। তার জন্য আমরা কি করি, কোশ্চেনের পাশেই রাফ করি, কারণ দুটো ল্যাঙ্গুয়েজে কোশ্চেনটা থাকে। তোমার বাঁ দিকে জায়গাও থাকছে, ডান দিকেও থাকছে। রাফ করতে যে খুব বেশি জায়গা যায় তা না, কারণ তুমি এক্সাম দিতে যাচ্ছ, তুমি এক্সাম অ্যাপ্রোচে নিশ্চয়ই পরীক্ষাগুলো দেবে। তুমি যদি বেসিক ওয়েতে করো তাহলে কিচ্ছু করার নেই, এক্সাম অ্যাপ্রোচটা জানতে হবে। এবার তুমি একটা জিনিস বলো, যদি কেউ এইরকম স্টুডেন্ট রয়েছে যে আমি রিজনিংয়ে ভালো, আমি রিজনিংটা আগে নামিয়ে দেবো, তাহলে আমি রিজনিংগুলো খুঁজি। এবার তুমি বলো তো কোথায় কোথায় রিজনিং আছে, তুমি কি জানো? বলবেন না। হতে পারে প্রথম স্লটে কোনো রিজনিংয়ে নেই, দেখা গেল সেকেন্ড স্লটে হয়তো একটা রিজনিং পেলে, থার্ড স্লটে হয়তো পরপর 3টে রিজনিং পেয়ে গেলে। তো এইভাবে তুমি যখন কোশ্চেন্সগুলোকে খুঁজে খুঁজে যাবে, তোমার তো রিজনিংটা কমপ্লিট হয়ে গেলো। কিন্তু তুমি কি লক্ষ্য করে দেখলে যে এখানে কি কি প্রবলেম হতে পারে? প্রথমত ওএমআরে তোমাকে বাঁচতে হবে, যে আমি 4 নাম্বারটা করেছি, 6 নাম্বারটা করেছি, তারপর 11 নাম্বারে আছে, 15 নাম্বারে আছে। প্রথমত ওএমআর এমনিতেই এমনভাবে থাকে যে তুমি একটু ভুলভাল করলেই না, পুরো দেখবে 14 নাম্বারে করতে গিয়ে 15 নাম্বার করেছো, 4 নাম্বারের জায়গায় 5 নাম্বারে করে দিয়েছো। তো এই যে জিনিসগুলো, যে ভুলগুলো হচ্ছে, এটা কেন হচ্ছে? কারণ তুমি সিকোয়েন্সটা ঠিকঠাক নিয়ে যেতে পারছো না। বুঝতে পারলে? বাড়িতে তুমি যখন টেস্ট দিচ্ছ, কেন টেস্ট দিচ্ছ? তুমি কত স্কোর করছো সেটা তো একটা মেন দেখার আছে, যে আমার কত পারফরমেন্সটা কোন জায়গায় এসেছে, যে আমার টেস্টে কত স্কোর উঠছে। বাট তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখবে যে অ্যাকচুয়ালি টেস্ট দেওয়ার মেন কারণটা কি? তুমি পার্সেন্টেজের ম্যাথ পারো, তুমি বোট অ্যান্ড স্টিমের ম্যাথ পারো, তুমি কম্পাউন্ডারও পাচ্ছ, সিম্পল ইন্টারেক্টরও পাচ্ছ, রেশিও প্রপোর্শনও পাচ্ছ, রিজনিং পাচ্ছ, জিকে জিএসও কমপ্লিট করেছো। কিন্তু তাহলে তুমি টেস্ট কেন দিচ্ছ? বলবে আমি যে কোশ্চেন পেপারটা নিচ্ছি প্র্যাকটিস সেট হিসাবে, যেটা বাড়িতে ওএমআর ধরে দিচ্ছি, কত টাইম যাচ্ছে, আমার হাতের স্পিডটা ইমপ্রুভ করার জন্য আমি দিচ্ছি। বলবে হ্যাঁ। তাহলে তুমি যে হাতের স্পিডটা ইমপ্রুভ করছো, এটা কি করে পসিবল? ডেফিনেটলি তোমাকে টেস্ট দিতে হবে। রেগুলার যদি টেস্ট দাও ওএমআর ধরে, তোমার হাতের স্পিড ইমপ্রুভ হবে। তোমরা অনেকেই আমাকে কোশ্চেন্স করো, একটা কোশ্চেন্স কি বলো তো, যে স্যার আমার স্কোর এত আসছে, আমি স্কোর ইমপ্রুভ করতে পারছি না, আমি টাইমে নামাতে পারছি না, কি করা উচিত? তো প্রত্যেক বন্ধুদেরকে একটা কথা বলবো, যে তুমি যদি ডাব্লিউপিকেপির অ্যাসপিরেন্স হও, তাহলে তোমার কাছে ওএমআরটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। তুমি ওএমআর ধরে টেস্ট দাও, আর একটা টেস্ট কমপ্লিট করার পর তার একটা ডিটেলস অ্যানালাইসিস করো। তুমি যদি 1 ঘন্টার মধ্যে পরীক্ষাটা দিচ্ছ, তোমাকে টার্গেট রাখতে হবে যে মিনিমাম 1 ঘন্টা আমি এর ওরিয়েন্টেড একটা অ্যানালিসিস করবো। কারণ প্র্যাকটিস সেটে নাম্বার অফ কোশ্চেন্স এমন কিছু থাকবে যেগুলো হয়তো তোমার কাছে অজানা, বা তুমি হয়তো পড়েছো কিন্তু তুমি সিলি মিস্টেক করছো। তাহলে ওই জায়গাটা তোমাকে জাজমেন্ট নিতে হবে যে কেন এই ভুলটা হচ্ছে, বা যে কোশ্চেন্সটা আমি পারলাম না সেটা তো সিলেবাসের মধ্যেই আছে, কেন পারলাম না? তাহলে আমাকে ওই জায়গাটা একটু রিভিশন দিতে হবে। বোঝা গেছে? তার পাশাপাশি তোমাদেরকে একটা কথা বারবার বলছি,
যে এই যে সিকোয়েন্সটা ধরে যারা এক্সামগুলোকে অ্যাটেন্ড করো, যে আগে রিজনিং করে নেবো, কেউ বলছে আমি ম্যাথে তো হেভি স্ট্রং, তাহলে যেটা আমার প্লাস পয়েন্ট আমি ম্যাথটাকে করে নেবো, কেউ বলবে না 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 ম্যাথ রিজনিং ক্যালকুলেশনের ব্যাপার, আগে জিকেগুলো খুঁজে খুঁজে করে নিই। তো অ্যাকচুয়ালি এই জিনিসটা যারা ভাবছো তাদের কিন্তু কোথাও না কোথাও একটা মিস্টেক হতে পারে। যদি বলো কেন, কারণ কোশ্চেন এলোমেলো থাকে। তো আমি তোমাদেরকে যদি বলো পার্সোনালি সাজেস্ট করবো, সেটা কি, যে কোশ্চেনে তোমার কাছে একটা পেজে 4টে কোশ্চেন পাবে ডাবল ল্যাঙ্গুয়েজে। তুমি যে ল্যাঙ্গুয়েজে এক্সাম দিচ্ছ তোমাকে মনে রাখতে হবে যে 4টে যে কোশ্চেন প্রথম পেজে পাচ্ছ, তুমি ওই পেজে দেখো তুমি কটা পাচ্ছ। হতে পারে তুমি 4টেই পারলে, হতে পারে তুমি 2টো পেরেছো 2টো পারোনি, যেটা পারোনি কোশ্চেনে গোল দাও, আগে তুমি কমপ্লিট করো পুরো পেপারটাকে। এইভাবে যদি যাও তাতে করে কি হবে, তুমি প্রত্যেকটা স্লট করে করে যাও, কোথাও ম্যাথ হলো, কোথাও রিজনিং হলো, কোথাও জিকে হলো, এই সেকশনটা যদি এইভাবে তুমি নিয়ে যাও, দেন তুমি এক্সামটা কমপ্লিট করো। ফাইনালি তোমার যখন পুরো পেপারটা কমপ্লিট হয়ে যাবে, পরীক্ষাটা হয়ে যাবে, তখন তোমার কাছে যে এক্সিস টাইমটা থাকবে, তখন তুমি আবার প্রথম থেকে আসো, যে কোশ্চেন্সগুলো স্কিপ করেছো সেগুলোকে তুমি দেখো। বুঝতে পারলে? এবার তোমরা বলবে যে আমার তো অত টাইমই থাকছে না, আমি অনেক প্রশ্ন এত কিছু জানা সেগুলো করতে পারছি না, তার অপশনটা কি হতে পারে? তো মনে রাখবে, পরীক্ষার হলে এমন কিছু কোশ্চেন্স থাকে যেটা উইদাউট পেন হয়ে যাবে, এমন একটা ক্যালকুলেশন। পরীক্ষার হলে এমন কিছু ম্যাথ থাকে যেটা তোমার 2 মিনিট পর্যন্ত টাইম নিয়ে নেবে। আবার এমনও কিছু কোশ্চেন্স থাকে যেটা তোমাকে পাজেল করে দেবে। বোঝা গেছে? তো তোমাকে মনে রাখতে হবে যে নাম্বার অফ কোশ্চেন্স ম্যাক্সিমাম তোমাকে একুরেসি দিয়ে কিন্তু ফার্স্টে তোমাকে কি করতে হবে, অ্যাটেম্প করতে হবে। যদি বলো আমি একুরেসি দিয়ে ফার্স্টে অ্যাটেম্পট একটা ঠিকঠাক করে নিতে পারি, সেক্ষেত্রে তোমার অ্যাডভান্টেজটা কি? একটা জিনিস মনে রাখতে হবে, তুমি সাপোজ 85-র মধ্যে 50টা কোশ্চেন একুরেসি দিয়ে কমপ্লিট করে নিয়েছো, রাইট? এবার বাকি যে 35টা কোশ্চেন তুমি হয়তো ছেড়ে এসেছো। কেন ছেড়ে এসেছো বলো তো? কারণ সেই কোশ্চেন্সগুলোতে তোমার হয়তো টাইম যেত। তুমি দেখলে এমন একটা মিসিং নাম্বার যেটা তুমি দেখলে ফার্স্ট অ্যাপ্রোচ হলো না, সেকেন্ড অ্যাপ্রোচ হলো না, তুমি স্কিপ করো, কারণ তুমি ওই কোশ্চেনটা করে 1 নাম্বারই পাবে। তোমাকে ওই কোশ্চেনটা সলভ করলে নোবেল দেওয়া কিন্তু হবে না, একটা নাম্বারই দেওয়া হবে। তো তুমি ওই কোশ্চেনটাকে সলিউশন করে আমি তো করেছি, এটা আমাকে করতেই হবে, এই মেন্টালিটি পরীক্ষার হলে রাখা কিন্তু যাবে না। কারণ তুমি একটা কোশ্চেনের জন্য 1 নাম্বারই পাবে। আজকে যদি বলতো মিসিং নাম্বার যে কমপ্লিট করবে তাকে 5 নাম্বার দেবো, তখন ব্যাপারটা আলাদা ছিল। কিন্তু প্রত্যেকটা প্রশ্নেরই মান এক। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে গীতাঞ্জলি লিখেছেন? 1913। কত সালে শান্তিনিকেতন করেছেন? 1921। রিসেন্ট যেটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি পেল সেটা কি? শান্তিনিকেতন, 2023। আমাদের প্রথম জিআই ট্যাগ কোনটা পেয়েছে? দার্জিলিং চা। কত সাল? 2004। সিঙ্গালীলা জাতীয় উদ্যান কোথায় রয়েছে? দার্জিলিং। কত সাল? 1986, 1896। তাহলে এই যে জিনিসগুলো তুমি পাচ্ছ, দার্জিলিং ভেঙে যেরকম কালিম্পং হলো, জেলার মধ্যে যদি বলতো চা উৎপাদনে কোনটা মানে প্রথম র্যাঙ্কে রয়েছে, সেটা আমাদের দার্জিলিং। আর ভারতের মধ্যে যদি বলে সেটা হবে আসাম। আসাম হচ্ছে চা উৎপাদনে রাজ্যের মধ্যে সেরা। সেকেন্ড হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলে দার্জিলিং। কর্ণাটক হচ্ছে কফির মধ্যে সেরা, বুঝতে পারলে? কফি উৎপাদনে 1 নম্বরে। গুজরাট যেমন তুলা চাষে 1 নম্বরে। তো এইভাবে জিনিসগুলো একটু পড়তে হবে তোমাদের। তার পাশাপাশি মনে রাখতে হবে যে কফির বন্দর যদি বলে, তখন হবে আবার ব্রাজিলের রিও ডি জেনেরিও। এটা হচ্ছে কি জানো? এটা হচ্ছে কফির বন্দর, যেটা হচ্ছে ব্রাজিলের রিও ডি জেনেরিও, এটা হচ্ছে কফির বন্দর। যদি বলে যে কেন্দ্রীয় চা গবেষণাগার কেন্দ্র কোথায় রয়েছে, জোড়হাত করে বলছি একটু চা খাওয়াও। এটা কি? জোড়হাত করে বলছি একটু চা খাওয়াও, এটার মানে হচ্ছে আসামের জোড়হাটে কি রয়েছে জানো? এই কেন্দ্রীয় চা গবেষণাগার কেন্দ্রটা রয়েছে। যেরকম সেন্ট্রাল পটেটো রিসার্চ ইনস্টিটিউট, এটা কোথায় রয়েছে? হিমাচল প্রদেশের সিমলাতে। এটা আগে কোথায় ছিল জানো? বিহারের পাটনা, যেখানে আবার ডলফিন সেঞ্চুরিটা ছিল। আর মনে রাখতে হবে যে হিমাচল প্রদেশকে কিন্তু বলা হয় আপেলের ঝুড়ি, ফলের ঝুড়ি। বুঝতে পারলে? তো তোমাকে না জিকে জিএসটা লিঙ্ক করে করতে হবে। তার জন্য একটা 1 মাসের মাত্র অনেক অল্প মূল্যে আমি তোমাদের একটা ব্যাচ রাখছি, যেটা হচ্ছে তোমার একটা কুইক রিভিশন ব্যাচ। তো ওভারঅল একটা র্যাপিড ফায়ার জিকে হবে, সেখানে একটা কুইক রিভিশন। এবার তোমাদের অনেকের মনে প্রশ্ন হতে পারে যে 1 মাসের মধ্যে কি পসিবল? দেখো, ডাব্লিউবিপি কেপির যারা অ্যাসপিরেন্টস রয়েছে, তোমরা হয়তো অনেকেই ঠিকঠাক একটা প্রিপারেশন করছো, বাট তোমাকে একটা কথা মনে রাখতে হবে, তুমি যদি প্রপার ওয়েতে সিলেবাসটা কমপ্লিট করেছো, সেক্ষেত্রে তুমি টেস্ট দাও, তুমি ইমপ্রুভ করে নিতে পারবে। বাট অনেক স্টুডেন্ট রয়েছে যারা ঠিকঠাক প্রিপারেশন নেয়নি, তারা চাইছে যে খুব তাড়াতাড়ি আমি যদি জিকেটাকে একটা রিভিশন করতে পারি, বা একটা আমার কুইক রিভিশন যদি হয়ে যায়, তাদের জন্য এই ব্যাচটা কিন্তু অনেক অনেক হেল্প করবে। প্রথম 20 জনের জন্য থাকছে একটা মারাত্মক অফার। আমি জাস্ট কন্টেন্টটা রেডি করে তোমাদের সামনে বলে দেবো যে কবে থেকে তোমরা ব্যাচটা পারচেস করতে পারবে। আমাদের গুগল মিটে ক্লাস হবে, যেখানে লাইভ সেশনে ক্লাস হবে এবং বোর্ডে ক্লাস হবে। বড় বোর্ডে ক্লাস হবে এবং লাইভ সেশনে ক্লাস হবে। আর সপ্তাহে তোমরা 3টে করে ক্লাস পাবে। প্রত্যেকটা ক্লাস সুন্দর করে তোমাদের যেভাবে নোটস করাবো আর যেভাবে লিঙ্ক করাবো সেটা দেখবে। সাপোজ আমি যদি তোমাকে একটা এক্সাম্পল দিই, বলো তো যে
কোশ্চেনটা হচ্ছে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া কবে থেকে শুরু হয়? তুমি বলবে যে 1969। প্রথমত নোবেল পুরস্কার দেওয়া শুরুই হচ্ছে 1901 থেকে, যেটা প্রদান করছে সুইডেন থেকে। বোঝা গেছে? এবার দেখো, সুইডেন থেকে 1901-এ যখন নোবেল দেওয়াটা শুরু হচ্ছে, বাট ইকোনমিক্সে অর্থাৎ অর্থনীতিতে নোবেল দেওয়া শুরু হচ্ছে কিন্তু আবার 1969। এই সালগুলোকে মনে রাখার একটা ট্রিক্স আছে, কিরকম জানো? দেখো 1969-কে তুমি যদি লেখো বলবে 1969। আমি কিভাবে পড়ি জানো? একও নয় ছয়ও নয়। কি বললাম? একও নয় ছয়ও নয়, মানে 1969। এবার তুমি টু দি পয়েন্টে ওটাই পড়ে নিলে যে 1969-এ অর্থনীতিতে নোবেল দেওয়া ছিল। কিন্তু এর সাথে তুমি যদি 3-4টে কোশ্চেনকে লিঙ্ক করতে পারো, তাহলে এই ওরিয়েন্টেড কোশ্চেনগুলো যখনই পরীক্ষায় দেখবে, তোমার পুরো এখানে খেলবে যে ইয়াস, আমি তো এগুলো এইভাবে লিঙ্ক করে রেখেছি। কীরকম লিঙ্কটা দেখো, তুমি 1969টা পড়লে, বলো তো প্রথম অর্থনীতিতে ভারতীয় হিসাবে কে নোবেল পেয়েছে? বলবে আমাদের অমর্ত্য সেন, 1998। কেন? দ্য আর্গুমেন্ট অফ ইন্ডিয়া। আবার যদি বলি যে ফাদার অফ ইকোনমিক্স বা অর্থনীতির জনককে, সেটা হচ্ছে অ্যাডাম স্মিথ, দ্য ওয়েলথ অফ নেশনস লিখেছেন। পরীক্ষায় একটা কোশ্চেন দেয় যে ভারতের প্রথম জাতীয় আয় গণনা করার চেষ্টা কে করেছেন? উত্তরটা কি হয়? দাদাভাই নওরোজি, তাই না? তিনি আবার প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এটা লিখেছিলেন, যেখানে তিনি বলেছেন যে জনপিছু মাথা আয় নাকি 20 টাকা করে। বুঝতে পারলে? তো দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? দাদাভাই নওরোজিকে। এবার একটা কথা তোমাদের বলে রাখি, কংগ্রেস অধিবেশনে, যেটা সেকেন্ড অধিবেশনে ছিল আমাদের 1886-তে, যেটা কলকাতাতে, এখানে কিন্তু দাদাভাই নওরোজি সভাপতিত্ব করেছেন। তোমরা অনেকেই জানো যে কংগ্রেস অধিবেশন থেকে কোশ্চেন পরীক্ষায় দেয়। তো কংগ্রেসের, জাতীয় কংগ্রেসের জনক বা জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাটাকে তখন হয়তো অনেকেই ভাবতে পারে যে WC ব্যানার্জি, অর্থাৎ উমেশ চন্দ্র ব্যানার্জি। এমনটা কিন্তু না। প্রতিষ্ঠাতা বা জনক হচ্ছেন অ্যালান অ্যাক্টামিয়ান হিউম। বুঝতে পারলে? আর উমেশ চন্দ্র ব্যানার্জি হচ্ছে ফার্স্ট যেটা কংগ্রেসের অধিবেশনে ছিল, সেটাই কিন্তু লিডিং করেছিলেন, অর্থাৎ সভাপতি করেছিলেন। তো মনে রাখতে হবে, যেটা প্রথমটা হয়েছিল সেটা হচ্ছে বোম্বের গোকুলদাস সংস্কৃত তেজপাল কলেজে, যেখানে 72 জনকে নিয়ে এটা হয়েছিল। বোঝা গেছে? তো তোমাদের এইভাবে জিকেগুলোকে লিঙ্ক করতে হবে, যাতে করে তোমরা একটা কুইক রিভিশন করতে পারো। তো 1 মাসের যে ব্যাচটা আনছি, যেটা তোমাদের খুব শীঘ্রই আমি জানিয়ে দেবো যে কিভাবে তোমরা পারচেস করবে, যেটা অনেক স্বল্প মূল্য থাকবে, বাট সেটা কিন্তু প্রথম 20 জনের জন্য। তারপর থেকে কিন্তু সেই অফারটা থাকবে না। যারা প্রথম 20 জন ব্যাচটা নেবে তারা অনেক হেল্প হবে। আর ক্লাস কিন্তু গুগল মিটে হবে, লাইভ সেশনে ক্লাস হবে এবং বড় বোর্ডে ক্লাস হবে। প্রত্যেকটা ক্লাস সুন্দরভাবে লিখিয়ে দেবো এবং ক্লাসের পিডিএফ পেয়ে যাবে। তো যাতে করে তোমাদের একটা কুইক রিভিশন হয়ে যায়, ক্লাসগুলোকে তোমরা জাস্ট কমপ্লিট হওয়ার পর বুঝতে পারবে যে হ্যাঁ, ডেফিনেটলি অনেকটাই আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তুমি একটা নিজের প্রতি সেলফ কনফিডেন্স পেয়ে যাবে যে হ্যাঁ, আমি জিকে জিএসে এবার একটা ফাইট করতে পারবো। আর যারা ম্যাথের ব্যাচ নেবে, ম্যাথের ব্যাচের জাস্ট কন্টেন্ট রেডি করা হচ্ছে। খুব শিগগিরই তোমাদের বলে দিতে পারবো যে ম্যাথের ব্যাচটা কবে থেকে আসছে। 3 মান্থের একটা প্র্যাকটিস ব্যাচ, অ্যারিথমেটিকের ওরিয়েন্টেড, তার সাথে মেন্সুরেশন ইনক্লুডিং থাকবে। ওভারঅল 800+ কোশ্চেন্স থাকবে। অ্যারিথমেটিকটা কমপ্লিট করার পর কিভাবে এক্সাম অ্যাপ্রোচ বা কিছু ম্যাথ ইউনিট ডিজিট বা ইউনিট ডিজিটের যে ক্যালকুলেশন, ডিভিজিবিলিটির রুল দিয়ে কিভাবে ম্যাথগুলোকে নামানো যায়, উইদাউট পেন কি করে ক্যালকুলেশন করা যায়, কিছু কিছু অঙ্ক পরীক্ষাতে যেটা কেউ নিচ্ছে 2 মিনিট, সেটা তুমি করবে মাত্র 5 সেকেন্ডে। তার নমুনা পাবে ওখানে। তো খুব শিগগিরই কন্টেন্ট রেডি হলেই তোমাদের জানিয়ে দেবো। কিন্তু সেখানেও প্রথম 20 জনের জন্য থাকবে সেই অফারটা। তারপর থেকে যারা সেটা পারচেস করবে তাদের জন্য কিন্তু সেই অফারটা থাকছে না। ফার্স্ট 20 জনের জন্যই সেই অফারটা থাকবে। তো আজকে তোমাদের যে ভিডিওটা মেন আমি বলতে চাইলাম, আশা করি তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি যে তুমি যখন কোনো একটা টেস্ট দেবে, তোমাকে পেজ বাই পেজ যাওয়াটাই সব থেকে বেস্ট। এবার যদি কেউ পার্টিকুলার এইভাবে কমপ্লিট করতে পারছো, বা তোমার একটা সুন্দর প্র্যাকটিস হয়ে গেছে যে হ্যাঁ, আমি ম্যাথটা আগে করে নিচ্ছি, আমি জিকেটা বের করে নিচ্ছি, তারপর দেন লাস্টে আমি রিজনিং আসছি, বা কেউ ফার্স্টে রিজনিং দেন জিকে দেন ম্যাথ করতে পারো, যদি তোমার সেভাবে সেট আপ হয়ে আছে, দ্যাটস ভেরি গুড ফর ইউ। বাট যারা বিগিনার রয়েছে, যে কিভাবে এক্সামে আমি এটাকে অ্যাটেন্ড করব, কিভাবে আমার অ্যাপ্রোচ দেওয়া উচিত, সেটা কিন্তু বলবো পেজ বাই পেজ যাবে। আর ওএমআরটা ফিল আপ, তার সাথে বাড়িতে প্র্যাকটিস করো। আর পেড ব্যাচগুলোতে আসতে পারো, ডেফিনেটলি অনেক অনেক হেল্পফুল হবে তোমাদের। আপকামিং WPKPকে লক্ষ্য করেই কিন্তু এই ব্যাচগুলো আনা। তারপর যেটা ব্যাচগুলো থাকবে সেগুলো ওভারঅল একটা ফাউন্ডেশন ব্যাচ থাকবে, সেগুলো তোমাদের জানিয়ে দেবো। তো যারা আজকে আমার সাথে ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশে বেল অন করো, নোটিফিকেশান অল করে রাখো। ডেফিনেটলি প্রত্যেকটা ক্লাসে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। 2:30 PM আমরা কিন্তু দুপুরবেলায় প্রত্যেক দিন একটা কুইক রিভিশন ক্লাস চলছে। তো জাস্ট ক্লাসগুলো করো। ভিডিও সেকশনে লাইভ ক্লাসের তুমি ক্লাসগুলো পেয়ে যাচ্ছ, প্লেলিস্ট সেকশনে ক্র্যাকের সলিউশন পাচ্ছ, এবং তার পাশাপাশি চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্যের নিত্যাবলী আপডেট সবার প্রথম তোমার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। তার জন্য আমার সাথে জুড়তে ভুলো না।
আর ডেসক্রিপশন বক্সে দেখো ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, আর হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যান্ড আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, তোমরা ওখান থেকে ডাইরেক্ট জয়েন হয়ে যাও। প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা।